প্রত্যক্ষদর্শীর বর্ণনায় হাসিনার শেষ মুহূর্তের ঘটনা। শেখ হাসিনার পদত্যাগ ও গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনা একজন সেনা কর্মকর্তা পরিচয় গোপন রেখে তুলে ধরেছেন। তার অনুরোধে তার পোস্টটা নিচে তুলে ধরলাম। বলে রাখা ভালো, বিভিন্ন মাধ্যমে পাওয়া নিউজের সঙ্গে তার বক্তব্য অনেকাংশেই মিলে, তাই তুলে ধরলাম। সমগ্র বাংলাদেশি মানুষদের বিজয়ের শুভেচ্ছা। আমি একজন সেনাবাহিনীর বিশেষ ইউনিটের কর্মকর্তা। আমি আমার প্রকৃত আইডেন্টিটি হাইড করছি, যাতে করে ভবিষ্যতে আমার বিরুদ্ধে কোনো সম্ভাব্য স্টেপ না গ্রহণ করা হয়। গত কয়েক সপ্তাহ যাবৎ আপনারা সেনাবাহিনীর কর্মকাণ্ডে ব্যথিত হয়েছেন বলে আমি জানি। তবে আপনি কি জানেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে খোদ সেনাবাহিনী বড় ভূমিকা রেখেছিল। এখন বলি ভিতরের কিছু ঘটনা। গত কয়েকদিন যাবৎ আন্দোলন যখন বেগবান হয়, তখন থেকেই সরকার মহলের উপরের কিছু মন্ত্রীর ভিতরে ভয় ঢুকে যায় এবং তারাও নড়েচড়ে বসে। এতে করে শেখ হাসিনা যখন কাউকে বিশ্বাস করতে পারছিলেন না, তখন তিনি সেনাবাহিনী নামিয়ে কারফিউ দেওয়ার ব্যবস্থা করেছেন। ভেবেছেন কারফিউ দিলে হয়তো আন্দোলন থামবে, কিন্তু থামেনি। উল্টো মানুষ প্রচণ্ড রেগে গিয়েছিল। সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন ব্রিগেডে ক্ষোভ বেড়ে যায় সরকারের প্রতি। দেশের মানুষের বিপক্ষে সেনাবাহিনীকে দাঁড় করানোই সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনার। এটি তার কয়েকটি ভুলের একটি। সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেডে ক্ষোভের বহিঃপ্রকাশ যখন বেড়ে যাচ্ছিল, তখনই সেনা প্রধান মতবিনিময় সভার ডাক দিয়েছিলেন। সেখানে সরকারের পক্ষের গুটি কয়েকজন বাদে বাকি সবাই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়ান। কয়েকজনের একজন হল ব্রিগেডিয়ার ইমরান হামিদ। আগে আদমজী স্কুলের প্রিন্সিপাল ছিলেন। মতবিনিময় সভায় যখন সেনাপ্রধান সাহেব আঁচ করতে পেরেছেন যে সেনাবাহিনীকে যদি দেশের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা আরও বেড়ে যায়, তবে যে কোনো মুহূর্তে মিলিটারি কুর সম্ভাবনা আছে। সুই দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটি পোস্ট দিয়েছিলাম যে সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থানের লক্ষণ পাওয়া যাচ্ছিল। যাই হোক, উনি লিখেছেন, তাই তিনি ওই দিন থেকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো নিষেধ করেন। পাশাপাশি আইজিপির সাথেও কথা বলেন, কারণ পুলিশেও প্রায় একই অবস্থা চলছিল। তখন আইজিপি এবং সেনাপ্রধান সাহেব একমত হলেন যে শেখ হাসিনা ও তার সহযোগী অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যদের দেশের সার্বিক অবস্থা বোঝানো হবে, যাতে করে তারা ক্ষমতা ত্যাগ করে। এই নিয়ে সেনাবাহিনীর একটি বিশেষ এবং অতি গোপনীয় ইউনিট তৈরি করা হয়, যার সাথে আমি জড়িত। ওই ইউনিটের অফিসাররা এবং আমি আওয়ামী লীগের বিভিন্ন সভাপতি মণ্ডলীর সদস্য ও উপদেষ্টাদের সাথে বহুবার আলোচনা করি। তাতে কয়েকজন সায় দিয়েছেন যে তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করবেন পদত্যাগের জন্য। কয়েকজন সদস্য উল্টো আতঙ্কিত হয়ে দেশ ত্যাগ করে ফেলেন। তারা ভেবেছেন সেনাবাহিনী তাদের আটক করবে, মার্শাল ল জারি করবে। আসলে এমনটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি গণতান্ত্রিক উপায়ে সরকারের পরিবর্তন হবে, প্রধান বিচারপতির রায়ের ভিত্তিতে। এরপর শেখ হাসিনাকে ওই সভাপতি মণ্ডলীর বিভিন্ন সদস্য এবং উপদেষ্টা বোঝাতে চেষ্টা করেন তার পদত্যাগের জন্য। এর মধ্যে একজন হলেন সালমান এফ রহমান। মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিও তাকে বুঝিয়েছেন। তবে এটা সত্য যে ওনাকে সবাইকে পদত্যাগের জন্য বলছিল, তিনি তখনই ভেঙে পড়েছিলেন। অথচ তখন শেখ হাসিনা কান্নাকানি শুরু করলো, কেননা তিনি কাউকে পাশে পাচ্ছেন না এবং বিশ্বাসও করতে পারছেন না। তখন আমরা শেখ হাসিনার কাছে যাই এবং তাকে বোঝানোর চেষ্টা করি। যখন তিনি শুনছিলেন না, তখন আমরা ওনার বোন শেখ রেহানার সাথে যোগাযোগ করি, ওনাকে দেশে আসতে বলি। আমাদের বিশ্বাস ছিল অন্তত একমাত্র বোনকে তিনি বিশ্বাস করবেন। ওনার বোন আমাদের কথায় 4 তারিখ সকালে
বাংলাদেশে আসেন। শেখ রেহানা এবং শেখ হাসিনা 4 তারিখে অর্থাৎ রবিবার থেকেই নিজেদের মধ্যে ব্যাপক আলোচনা করেন। আমরা শেখ হাসিনার প্রোটোকল অফিসারদের যারা সেনাবাহিনীতে কর্মরত তাদেরকে বলে দিয়েছিলাম যেন তাদের গতিবিধির উপরে 24 ঘন্টা নজর রাখা হয়। আমাদের সূত্র জানিয়েছে যে শেখ হাসিনা তখনও মানতে নারাজ ছিলেন। উনি ক্ষমতা সেনাবাহিনীকে দিতে চাচ্ছিলেন না। তিনি উল্টো কারফিউ কড়াকড়ি করতে এবং সেনাবাহিনীর উপর জোর দিচ্ছিলেন। যখন দেখছি কাজ হচ্ছে না তখন আমরা সেনা প্রধান সাহেবকে জানাই। পরের দিন আইজিপি ও 3 বাহিনীর প্রধান নিজেই অর্থাৎ সোমবার সকালে শেখ হাসিনার বাসা গণভবনে যান। সেখানে সালমান সাহেবও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা তার বিভিন্ন ক্ষোভ ঝাড়েন সেনাবাহিনীর উপর, পুলিশদেরকে বাহবা দেন। কিন্তু আইজিপি সাহেব শেখ হাসিনাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে দেশের পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে। তিনি তখন দেশের জরুরি অবস্থা জারি করতে নির্দেশ দিলে সেনাপ্রধান তা মানতে নারাজ হন। সেই সভা ছিল শেখ হাসিনার ইতিহাসের প্রথম সভা যেখানে কেউই তার হুকুম পালন করতে রাজি হচ্ছিল না। শেখ হাসিনা তখন বুঝে যান যে তার পক্ষে এখন আর কেউ নেই। তিনি তখন পাশের রুমে শেখ রেহানার কাছে যান, তার সাথে আলোচনা করেন এবং বিদেশ থেকেও ভিডিও কলে পুত্র সন্তান জয়ের সাথে আলোচনা করেন। জয় নিজের মাকে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরাপদে আশ্রয় নিতে বলেন যত দ্রুত সম্ভব। বলে রাখা ভালো, আমরা শেখ রেহানার মাধ্যমে জয়ের সাথেও আলাপ করার চেষ্টা করেছিলাম। শেখ হাসিনা তখন ফের সভায় এসে সেনাপ্রধানের কাছে পদত্যাগের জন্য 2 দিন সময় চান যাতে করে তার সহযোগীরা দেশ ছাড়তে পারে এবং একটি যাদের উদ্দেশ্যে রেকর্ডেড ভাষণ দিতে চান, পাশাপাশি নিরাপদে আশ্রয়ের শর্ত দেন। তখন সেনাপ্রধান নিরাপত্তা দেওয়ার বিষয়ে রাজি হন, কিন্তু বাকি 2টিতে রাজি ছিলেন না। কেননা ততক্ষণে ঢাকার বিভিন্ন স্থানে মানুষ জড়ো হয় এবং তারা যে কোনো মুহূর্তে গণভবনে ঢুকে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেনা প্রধান সহ 3 বাহিনীর প্রধান শেখ হাসিনাকে আশ্বস্ত করেন যে তারা 45 মিনিটের মধ্যে নিরাপদ ভারতে পাঠিয়ে দিবেন। শেখ হাসিনা হতাশ হন কিন্তু রাজি হয়ে যান। তখন আমি এবং আমার ইউনিট আমাদের সবচেয়ে পরিশ্রমী একটি মাস্টার প্ল্যান তৈরি করি খুব কম সময়ে। তখন বাজে 12টা 30 মিনিট, সময় ছিল মাত্র 45 মিনিট, 1 ঘন্টাও না। আমরা প্রথম হেলিকপ্টারের মাধ্যমে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সালমান সাহেবকে বঙ্গভবনে নিয়ে যাই। সেখানে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ওনাকে নিয়ে কর্মীটোলা এয়ারবেসে চলে যাই। এর মাঝখানে ভারতের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করি যাতে করে তারা শেখ হাসিনাকে গ্রহণ করে, ক্লিয়ারেন্স চাই। তারা সম্মতি জানায়। তখন তারা শেখ হাসিনাকে ভারতের আগরতলায় পাঠাতে বললে আমরা কর্মীটোলা এয়ারবাস থেকে 2টা 30 মিনিটে হেলিকপ্টারের মাধ্যমে অতি সতর্কতার সাথে শেখ হাসিনা, তার বোন সালমান সাহেব এবং তার কিছু বিশ্বস্ত অফিসারকে আগরতলা পাঠাই। এর মাঝখানে সেনাপ্রধান রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন। উনি রাজনীতিবিদ এবং প্রেসিডেন্টের সাথে আলাপ করেন। এর জন্য আলাদা একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। ভারতের আগরতলা থেকে বিকাল 4টা 30 মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী C-130J উড়োজাহাজ করে ওনাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। বলে রাখা ভালো, এই পুরো সময় শেখ হাসিনা স্তব্ধ, নিশ্চুপ, হতাশ এবং কাঁদাকাত ভাব ছিল। মনে হচ্ছিল তিনি এটা বিশ্বাসই করতে পারছিলেন না। বিমানটি প্রথমে দিল্লিতে নামার কথা থাকলেও পরবর্তীতে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্ডন এয়ারপোর্টে অবতরণ করে 5টা 30 মিনিটের দিকে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 উড়োজাহাজটি সেখানেই রাখা হয় সারাদিন। যদি পরবর্তীতে কোনো দেশে যেতে চান তবে। তখন থেকেই শেখ হাসিনার সাথে আমাদের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন।